ভাই অ্যান্টিন্যাটালিস্টদের একটা মেইন যুক্তি থাকে যে জন্ম দেওয়া হচ্ছে অনুমতিহীন একটা কাজ, এই জন্য এটা একটা খারাপ। আচ্ছা, এখন এই যুক্তিটা আমরা ভাঙার চেষ্টা করি। ধরেন যে একজন মানুষ রেল লাইন ধরে হাঁটতেছে, এখন পিছন থেকে একটা ট্রেন আসতেছে। এখন আমি যদি তার থেকে অনুমতি নিতে চাই যে আপনাকে কি বাঁচাবো কিনা, তাহলে সে মরে যাবে। তাহলে আমি কি করলাম, আমি অনুমতি ছাড়া তাকে ধাক্কা মেরে বাঁচাই দিলাম। এখন অনুমতিহীন কিন্তু ভালো। তাহলে এইভাবে বলা যায় না কি যে সন্তান জন্মদান অনুমতিহীন হলেও ভালো? আচ্ছা, অনুমতিহীন হলেও ভালো, কিন্তু কথা হলো যে ওই লোকটা তুমি যারা ট্রেন দিয়ে ধাক্কা মেরে ফালাই দিলা, হ্যাঁ, বা বাঁচাই দিলা, মানে ধাক্কা দিয়ে তুমি তাকে বাঁচাই দিলা, ওই লোকটা তো দুনিয়ায় ছিল, সে তো জীবিত ছিল। এখন ওই যে বাচ্চা, হ্যাঁ, বাচ্চা যে আগের যেই স্টেজটা তুমি যে বললা যে সে জন্মও নেয় নাই না মরেও নাই, আসলে সে এক্সিস্টই করে নাই, সে তার মতো পিসফুলভাবে তার মতো করে আছে, বা কীভাবে আছে ওটা আমরা জানি না। হ্যাঁ, তো ওই শান্ত অবস্থা তো ভাঙা তো আনার তো দরকার না, ওই জায়গাটা তো চিন্তাই করা যেতেছে না, ওখানে এসে তো সমস্ত চিন্তা ভেঙে চুরে যেতেছে। হ্যাঁ, কারণ সে তো এক্সিস্টেন্সে নাই, থাকলে না ওখানে অনুমতির ব্যাপারটা চলে আসে, সে তো নাই। তো ওইখানে তুমি শুধু শুধু কেন ডিস্টারবেন্স ক্রিয়েট করবে বা কেন আনবা ব্যাপারগুলো, দরকার নেই তো। বা অনুমতি নেওয়ারই দরকার কি, বা শুধু শুধু আনারই দরকার কি, বলারই দরকার কি জিনিসটা। আমি যদি এখন আনার পরে কিন্তু সে এই দুনিয়ায় চলে আসলো, সে জীবিত হইল। জীবিত হওয়ার পরে সে যদি অনুমতির কোশ্চেনটা করে যে আমি যে আসলাম তুমি কেমন অনুমতি নিছ, এটা ধরো ট্রেনের মতো কিন্তু ঘটনা না, বুঝছো? ট্রেনের ঘটনা হলে ঠিক আছে যে আচ্ছা মানে ব্যাপার আছে, একটা ব্যাপার স্যাপার আছে, আমি একটা মানব কল্যাণ করলাম যে না একজনের জীবন বাঁচাই দিলাম, হ্যাঁ ওইটা ঠিক আছে। কিন্তু এই অ্যান্টিনাটাল এই জিনিসটা তো ওইভাবে মিলে না জিনিসটা, কারণ ওইটা একটা টোটালি একটা অনির্বাচনীয়, মানে কোনো জিনিসই তুমি এটা কম্প্রিহেন্ড করতে পারবো না ওই জায়গাটা, ওই স্তরটাতে যায় আসলে। না এমন একটা নিউট্রাল স্টেজ ওইটা, না হ্যাঁ না না কি এমন আছে কীভাবে আছে ওগুলো তো আমি শিওর হয়ে তো ওইভাবে বলতে পারবো না। তো শুধু শুধু আমার মনে হয় না যে ওখানে শুধু শুধু এরকম কিছু একটা আনার কোনো প্রয়োজনীয়তা আছে। আপনি বললেন না যে শুধু শুধু, মানে এই শব্দটাকে যদি একটু ধরি, তাহলে মানে ব্যাপারটাকে যদি আমরা শুধু শুধু না ভেবে এমনটা ভাবি যে আমি তাকে একটা সুযোগ দিচ্ছি, সৌন্দর্য, এই পৃথিবীর একটা সৌন্দর্য আছে, সৌন্দর্য উপভোগের সুযোগ দিচ্ছি, এইভাবে তো ভাবতে পারি। আচ্ছা, এইভাবে ভাবা যায়। এখন তুমি তাহলে তোমাকে তাহলে দেখতে হবে যে এই পৃথিবীতে সম্ভাবনা বা সুখ কত কিছু, হ্যাঁ, এইটা আসলে কতটুকু, এটা তাহলে তোমাকে কোশ্চেন করতে হবে, তোমাকে কোশ্চেন করতে হবে যে আমি যেই পরিবেশে আছি, যেই জায়গায় আছি, ওখানে আসলে সুখ কতটুকু, সৌন্দর্য কতটুকু। তো এই জায়গায় যে তখন ওই ডেভিড বেনেটারের ওই তর্কটা চলে আসবে, দুনিয়া তো আসলে দুঃখ, সুখ তো ক্ষণস্থায়ী, প্লেজার যদি নাও থাকে কোনো সমস্যা নেই, ওকে, কিন্তু দুঃখ থাকা যেমন না ভাই, দুঃখ তো মেনে নিতে পারবো না, দুঃখটা অনেক বেশি মনে স্থায়ী হয়। তো ওই লজিকের ইয়েতে তাহলে আবার এই জিনিসটা মানে ভ্যালিড হবে না তখন। না এখন একটা ব্যাপার কি, বেনেটার বলতেছে জীবনে দুঃখ আছে, আপনি আমারই জিজ্ঞাসা করেন, আমি বলবো যে দুঃখ আছে কম, সুখ বেশি। এখন তাহলে প্রশ্ন হতে পারে আমার মতো আর কতজন আছে। এখন আমরা যদি একটা জরিপ করি, ধরেন যে অনেক 100 জন মানুষ নিলাম বিভিন্ন জায়গা থেকে, জরিপ যদি করি যে তার জন্ম হওয়ার পরে তার এরকম আফসোস হয় কিনা যে তার জন্ম না হলেই ভালোই তো এইটা তো সত্য যে 80 জন বলবে বা তারও বেশি বলবে যে না তার আফসোস নেই। তাহলে কি বলা যায় না যে অ্যান্টিন্যাটালিস্টটা আসলে এরকম একটা পার্সপেক্টিভ ক্রিয়েট করতেছে যে জীবন দুঃখময়, যদিও না। আচ্ছা, এখন এই জায়গায় এসে তোমার বলতে হবে যে বুদ্ধের উদাহরণটা টানতে হয় সবসময়। বুদ্ধ কেন বলছে দুঃখ দুঃখ, বুদ্ধ কিন্তু এই কমন জায়গাটা ধরছে, মানে যারা বলে যে জীবন সুখ, তারা মূলত দুঃখ থেকে একটু পালানোর জন্য সুখের কথাটা বলে। দুঃখ পাইতেছে কিন্তু তারপরও জীবনটাকে একটু সহনীয় করার জন্য তারা একটু এটাকে সুখভাবে দেখতে চায়, আশাবাদ দিয়ে সে দেখতে চায়। কিন্তু একদম করে যায় যদি তুমি মানুষের ব্যাপারটা যদি টাচ করো, তাহলে দেখবা বুদ্ধ রাজমহল ছেড়ে দিছে। এই যে নিরর্থকতা, এইটাই তো মানুষের ভিতরে একটা বেদনা জাগ্রত করে, দুঃখের ব্যাপারটা জাগ্রত করে, ঠিক আছে? আবার অনেক লাইফ দেখবা তুমি, যদি ওভারঅল যদি লাইফটা দেখো যে আমরা কতটুকুই আসলে ওইভাবে লাইফটা ক্রিয়েট করতে পারছি যেটা অধিকাংশ মানুষের জন্য কল্যাণময়, সমৃদ্ধিময়, সুখময়। এখনও তো অনেক গরিব মানুষ আছে রাস্তায় রাস্তায় পয়রা টয়রা মরে যায়, খাইতে পায় না ঠিক মতো 3 বেলা,
3 বেলা কি 1 বেলাই খেতে পারে না অনেক মানুষ আছে। তো গুটি কয়েক পার্সেন্ট 1% বা তারও কম পার্সেন্টেজ মানুষ আছে যারা ওই রকম লাইফ লিড করে, যারা একটা সন্তানকে হয়তো বা দুনিয়াতে আয় না, তারা ওই রকম সন্তানের জন্য লাইফ দিতে পারে, যে যাতে সন্তান একটা সুন্দরভাবে মানুষ হয় বা ওই সুযোগ সুবিধাগুলো দিতে পারে। বাট স্টিল ওরকম সুযোগ সুবিধা দেওয়ার পরেও যে ওই সন্তান যে কষ্ট পাবে না, যেমন বুদ্ধের বাবাও তো পারে নাই। এত ভোগবিলাস এত কিছুর ভিতর দিয়ে রেখেও তো বুদ্ধের ভিতরে তো ওই কথাটা তো চলে আসে ভাই, এই দুনিয়া অর্থহীন, শূন্য, কিছু নাই। এত কিছু করেও তো ওই জিনিসটা তো আমি পাইতেছি না, স্যাটিসফ্যাকশন তো হইতেছে না আলটিমেট। তো এই যে হতাশা, এই যে আক্ষেপ, এটা তো তোমার থেকেই যাবে। তারপরে তুমি রবীন্দ্রসঙ্গীত শুনবা, দুঃখের সঙ্গীত শুনবা, একটু বিষাদময় সঙ্গীত শুনবা, হ্যাঁ সব কিছুই তো ওই বেদনাতে যেয়ে তো তোমার ঠেকতেছে জিনিসগুলা। সো সুখও দুঃখ আর দুঃখ তো দুঃখই। তারপরে তুমি ওই বুদ্ধের ওই জিনিসটা বলবো যে দুঃখ থেকে আমার মুক্তি লাগবে, তখন তুমি এই যে ধ্যান করবা, সাধনা করবা, নির্বাণে চলে যাবা, হ্যাঁ এরকম ব্যাপারগুলো তখন চলে আসবে। তো এই যুক্তি অনুসারে মানুষ যারা বলে যে না সুখ আছে, সুখ বলেই করে, তারা আসলে একটা প্রলেপ লাগাইতেছে। হ্যাঁ, একটা প্রলেপ লাগায় তারা জিনিসটাকে বাঁচতে চায়। আর আমি যদি আর একটা কথাও যদি বলি, যে এখন আমাদের যে মানে ধরে নাও এটা আমরা একটা মানে মোরাল গ্রাউন্ড বা কি হবে না হবে, উচিত অনুচিত, ওই কাজ থেকে আমি বাদ দিই, বর্তমান প্রেক্ষাপটে চলে আসি। বর্তমান প্রেক্ষাপট অনুসারে এবং বাংলাদেশের ভৌগোলিক প্রেক্ষাপট অনুযায়ী, যেখানে অলরেডি জায়গা ছোট, আমাদের আয়তন ছোট, মানুষ এতগুলা, প্রতি ঘনত্ব এত বেশি জনসংখ্যার, এই জায়গায় আসলে বাচ্চা কাচ্চা আনাটা আমি তো ওইরকম লাইফ দিতে পারবো না। কারণ যেখানে মানুষের ঘনত্ব বেশি, ওই জায়গায় মানুষের মূল্য কমে যায়। আমাদের এখানে কোয়ান্টিটি বেশি, লাইফের কোয়ালিটি নেই। তাহলে লাইফের কোয়ালিটি যদি না থাকে, তুমি অবশ্যই সাফার করবা এই লাইফে এসে, বা নিজেরা তো সাফার করতেছি, আমি যাকে আনবো সেও তো সাফার করবে, এবং তাকে আনার ফলে তোমার মনে হবে যে আমি যে যারা আনলাম এটা আমি কেন আনলাম। সামাজিক প্রেশারের কারণে অনেক লোকজন বলবে যে না তোমাদের একটা বাচ্চা নেওয়া লাগে, এই প্রেশারের কারণে আমি বাচ্চা নিয়ে আসলাম। হ্যাঁ, আবার নিজের ওই স্বার্থপরতার কারণে তুমি বাচ্চা আনতে পারো, যে না বাচ্চা কাচ্চা আমার তো শেষ জীবনে সে আমাকে দেখবে। আর তারপরেও দেখো মানুষ কীভাবে চিন্তা করে, শেষ জীবনে তোমার বাচ্চা কি দেখবে, তোমাকে এটা কীভাবে তুমি শিওর হও। অনেক বৃদ্ধাশ্রমে অনেকে বাবা মাকে পাঠায় দেয়। আচ্ছা ভাই, এটা নিয়ে আমি একটু বলবো। আপনি শিওর হওয়ার কথা বললেন, এখন আমরা যে রাস্তায় বের হচ্ছি, এখন আমরা তো শিওর না যে আমার অ্যাক্সিডেন্ট হবে না, শিওর না, তাহলে আপনার কথা অনুযায়ী তো রাস্তায় বের হওয়া উচিত না, কারণ আমি তো শিওর না যে আমি অ্যাক্সিডেন্ট করবো না। হ্যাঁ, এখন কথা হলো যে আচ্ছা তোমার এখন শিওরিটি তুমি আনতেছো জিনিস, আচ্ছা শিওরও না ধরলাম, একটা কোয়ালিটি লাইফ তো আমি দিতে চাই আমার বাচ্চাকে, না? হ্যাঁ, এটা আমি কীভাবে দিব? এই ধরো এই প্রেক্ষাপট অনুযায়ী, হ্যাঁ যারা বড় লোক, যারা ইয়ে, তারাও তো এখন থতমত খাবে। আমাদের বাংলাদেশের পরিবেশটাকে আমরা কেমন বানায় রাখছি, এই দেশের অবস্থা আমরা কীভাবে বানায় রাখছি, আমরা কি ওরকম কাঠামো তৈরি করতে পারছি যেখানে আমাদের আগত শিশুরা এসে খুব সুন্দরভাবে, বা আমাদের বৈশ্বিক অবস্থাটাই বা কেমন? এই যে ক্লাইমেট চেঞ্জ হয়ে যেতেছে, ক্লাইমেটের ঝড় হইতেছে, কয়েকদিন পর বন্যা হয়ে যেতেছে, খরা পড়তেছে, গ্রীষ্মকালে বৃষ্টি হয়, বৃষ্টির দিন রোদ হয়। তো এই যে একটা হজবরল অবস্থার ভিতর আছি, এই অবস্থায় আমি আসলে কতটুকু আমার বাচ্চাকে আমি এরকমভাবে কোয়ালিটিফুল লাইফ দিতে পারবো? আমার ট্রমা, আমার নিজের লাইফে ট্রমা আছে, কিন্তু যদি আমার লাইফ, আর এবার মানে একটা ইয়েতে পড়লাম আর্টিকেলে যে পিতামাতার যে ট্রমাগুলো আছে ওটা জেনেটিক্যালি বাচ্চার ভিতর ট্রান্সফার হয়। হ্যাঁ, দেখবা যে তোমার ভিতরে কিছু না কিছু ট্রমা আছে, এটা তুমি বাপ মায়ের ভিতর থেকে বয়ে নিয়ে বেড়াইছো। অনেক অপুষ্টির শিকার শিশু আছে, কারণ তার বাবা মা ঠিকঠাকভাবে খাবার খায় নাই, অপুষ্টির শিকার। তো এইরকম একটা যে ধ্বজভঙ্গ একটা লাইফ, আমার নিজের লাইফে প্রথম কথা হইলো যে বাচ্চা কাচ্চা দেওয়ার আগে আমি এই জন্য আগে এই জিনিসটা ধরায় দিতে চাই, অ্যান্টিনাটালিজম বা হাবি যাবে এইসবের আগে, যে তোমার লাইফে আসলে কতটুকু কোয়ালিটি আছে, বা তুমি তোমার লাইফ নিয়ে আসলে কতটুকু তুমি লাইফটাকে নিয়ে কাজ করছো বা কতটুকু পরিশুদ্ধ করছো। হ্যাঁ, ওইটা তুমি তোমার ভিতরে যে ট্রমাগুলো আছে ওইটাকে তুমি কতটুকু রিফাইন করছো, তুমি ওইটা জানো কি না, বুঝো কি না, বা তোমার ভিতরে লাইফের বোঝাপড়াগুলো কি, আসলে জীবন আর জগতের সাথে তোমার লাইফের বোঝাপড়াটা কি, এই সেন্স তোমার আছে কিনা। এই জিনিসটা মেইন প্রায়োরিটি হওয়া যে নর বাচ্চা। এইটা যখন ধীরে ধীরে ক্লিয়ার হইতে থাকবে, তারপরেও তো আমাদের আরও কত ধরনের কাজ বাকি পড়ে আছে। একটা সঠিক পরিবেশ দেওয়া, মানে সঠিক পরিবেশ না ছাড়া একটা বাচ্চা ভালোভাবে শিক্ষিত ভাবে বড় হইতে পারবে না। তুমি জাস্ট আউট অফ নোয়ার একটা বাচ্চা দিয়ে দিলা,
তারপরে কি করবা, তারপরে ওই বাচ্চা উপরে তুমি একটা আশা আরোপণ করলা যে বড় হবে, বড় হয়ে এসে আমাকে দেখবে, পালবে, ই করবে। মানে তুমি যে আসার জন্যই করতেছো, এটা তো 50-50 চান্স, সে আমাকে দেখতে পারে, নাও দেখতে পারে। আর মজার বিষয়, বাচ্চা দেখবে কিভাবে তোমাকে শেষ বয়সে? যদি তুমি তাকে প্রপার ফ্রিডম দাও, ভালোবাসা দাও, যদি তোমার এই পরিবেশটা ঠিকঠাকভাবে কাজ করে, তাইলেই তোমার ওই বাচ্চা তোমাকে শেষ বয়সে যে দেখবে। কিন্তু তুমি নিজেই তোমার ভিতরে ভালোবাসা আগে ই করতে পারো নাই, বুঝতে পারো না হোয়াট ইজ লাভ, ভালোবাসা সঞ্চার জাগাইতে পারো নাই। তুমি বাচ্চা আইনা ফেলাইছো কিসের মাধ্যমে? একটা স্বার্থপর রিজনের কারণে, সে অন্ধের যষ্টি, শেষ বয়সের আশ্রয়। তাহলে তোমার বাচ্চা যে স্বার্থের জন্য কাজ করবে না, এটা কি গ্যারান্টি? না, এখন স্বার্থের জন্য কাজ করাটাকে আমরা খারাপ ভাবি কেন? আমার স্বার্থ থাকবে বলেই আমি কাজ করব। আমি এখানে পড়তে আসছি কেন? আমার স্বার্থ আছে। তাহলে স্বার্থ খারাপ কেন? প্রথম প্রশ্ন হওয়া উচিত এটা। তাইলে তোমাকে আমি একটু ধরো ছাইড়া দিতে পারি জিনিসটা এইভাবে, যে ঠিক আছে দাও, বাচ্চা পয়দা করো, ফেস করো। যে এখন এই বাচ্চাটা সমাজের জন্য বার্ডেন হবে তখন। মানে তুমি যদি সঠিক পরিবেশ না, অলরেডি আমার আচ্ছা, আর তোমার যদি একান্তই, মানে আমি তাদেরকে বলি যে একান্ত যদি বাচ্চা লাগে, অ্যাডপ্ট করো। তোমার তো বাচ্চাই লাগবে না, নিজের বাচ্চা হতে জরুরি না। তুমি একটা জায়গায় অ্যাডপ্ট করে তাকে সুশিক্ষিত করো। তুমি যেমন তো বলতেছো যে এতই তুমি বাচ্চার জন্য একটা সুন্দর পরিবেশ, বা তুমি নিজের ভিতর বোঝাপড়া তোমার অলরেডি ডান, তাহলে তুমি একটা কাজ করো, বাচ্চাকে অ্যাডপ্ট করে তাকে মানুষ করো। সেই তোমাকে দেখবে, তুমি যদি তাকে প্রপারলি মানুষ করতে পারো। কারণ সে তোমাকে তুমি যেহেতু তাকে খাওয়াইতেছো, পড়াইতেছো, সেও অ্যাটলিস্ট তোমাকে শেষ বয়সে সে দেখবে। কারণ সে প্রপার মানুষ হইলে, সে একটা ভালো ক্যারিয়ার পাইলে, সে ভালো শিক্ষা দীক্ষা পাইলে, ভালো দার্শনিক জ্ঞান ট্যান পাইলে, সে অবশ্যই তোমার শেষ বয়সে সেবা করবে, দেখভাল করবে। তো ওই স্বার্থতে তুমি একটা বাচ্চা পালো বা অ্যাডপ্ট করো। এতে সমাজও তুমি নিঃস্বার্থপরতা কিন্তু একটা আমি তখন এইটাই বলি যে আচ্ছা, তোমার বাচ্চাই তো লাগবে, তুমি অনেক বাচ্চা আছে যারা খাইতে পাইতেছে না, পড়তে পারে, তুমি তাদের বাচ্চা নাও, নট নেসেসারি তোমার বায়োলজিক্যাল বাচ্চা হইতে হবে। এখন তুমি যদি বলো যে না, বায়োলজিক্যাল বাচ্চা না হইলে তো নিজের বাচ্চা বলে ফিল হয় না, নিজের বাচ্চা বলে তো ফিল হয় না, তার মানে তুমি যেটা চাইতেছো যে তুমি তাহলে ওই স্বার্থপরতাতে তুমি সাবস্ক্রাইব করতেছো, একদম আটারলি সেলফিশ স্বার্থপরতাকে তুমি করতেছো। তুমি যে স্বার্থপরতা গুলো, যে সবাই তো স্বার্থের জন্য করে, হ্যাঁ ঠিক আছে, করে তো, কারণ আমারও একটা স্বার্থ আছে, তোমারও একটা স্বার্থ আছে, এই জন্য আমরা বিষয় দুজনে বকবক করতে, কিন্তু এই স্বার্থটা একটা হায়ার একটা বেনিফিটের জন্য হইতেছে, ওখানে আল্ট্রুইজম চলে আসতেছে। পরস্পর টিকে থাকার জন্য দুজনকে একটা নিঃস্বার্থপর কাজ করতে হইতেছে। তো এটা তো ভালো, খারাপ না, এই স্বার্থকে আমি খারাপ বলতেছি না। কিন্তু কোন স্বার্থকে খারাপ বলতেছি? যে তুমি তো ডুববাই, তুমি তো একদম তোমার করে নিতে চাও, ওই স্বার্থটাকে করতে। কারণ ওইটাতে তুমি কি করবা? তুমি তো নিজে ডিস্ট্রয় করবাই, তুমি সাথে আরেকজনকে ডুবাই দিবা, ঠিক আছে, তোমার রিজনের জন্য। তো স্বার্থপরটা মিউচুয়াল হোক, উইন হোক, এটা অ্যাটলিস্ট বেটার। তুমিও কিছু পাইলে, আমিও কিছু পাইলাম। তোমার বাচ্চার নিড আছে, আর তার আছে একটা অভিভাবকের নিড, দুজনের স্বার্থ আছে, মিলে গেল, কল্যাণ হলো, সমাজে একটু দায়ভার মুক্ত হলো। তুমি একজনের দায়িত্ব নিলা, তোমার যদি এতই দায়িত্ব নেওয়ার ইচ্ছা, দায়িত্ব নেওয়া কিন্তু চারটিখানি কথা না, বাবা মা হওয়া চারটিখানি কথা না। বাবা মা হওয়াটা অনেক গ্রেটার জিনিস। সবাই বাবা হইতে পারে না, জন্ম দিলে বাবা মা হয় না। অনেক আছে জন্ম দিয়া চলে গেছে, রাস্তায় বাচ্চা পড়ে আছে, সে নিজেও জানে না যে তার বাবাকে, তার মাকে। সে তখন কি করবে? সে তখন এই সমাজে কোশ্চেন করবে, সে তখন ডান্ডি ফুঁকবে, বসে ডান্ডি ফুঁকবে, আর তখন বলবে যে সে এরকম করবে। তারপরে এসে কিছু লোক বলবে যে এই বাচ্চাটা ডান্ডি খায় কেন? তো জিগান, এই বাচ্চার পাস্টে যান, এই বাচ্চার ব্যাক স্টোরি দেখেন। কোনো না কোনো সময় হয়তো বা কেউ তারা ফালায় রেখে গেছে, সে আসার পরে সে অবাক হয়ে দেখতেছে আমি কোন দুনিয়া এসে বললাম। তারপর সে এই জায়গায় ঠক্কর খাইছে, ওই জায়গায় ঠক্কর খাইতে সমাজের এই মানুষ তাকে দাম দেয় নাই, ওই মানুষ তাকে দাম দেয় নাই। তারপরে সে ডান্ডি ছাড়া আর সে কী করবে? তার কাছে রিয়েলিটি এত কঠিন, এত অমানবিক, এত অত্যাচারে জর্জরিত, সে ডান্ডি ফুঁকে সে অ্যাটলিস্ট এটাকে ট্যাকেল দেওয়ার চেষ্টা করতেছে, তার এই পেইনটাকে। তো আপনি তখন তাকে চাইলেই বলতে পারেন না, কেউ তাকে চাইলেই বলতে পারে না যে এই ডান্ডি ফুঁকতেছে, এ তো মানে ছি কি সমস্যা, মানে দেখলে নাক ছিটকানো, এটা যাবে না। কিভাবে সে ডান্ডি ফুঁকতে বাধ্য হইতেছে, এইটাও অ্যানালিসিস করতে হবে। সমাজেরও দায় আছে এবং
যে তাকে পয়দা করছে তারও কোনো না কোনো অর্থে দায় আছে। কারণ আমরা সামাজিকভাবে তাকে এমন সচেতনতা ক্রিয়েট করতে পারে নাই যাতে করে একটা মানুষ বুঝে যে বাচ্চা কেন নেওয়া লাগে, বাচ্চা কোন জায়গায় যায়, আসলে বাচ্চা জন্ম দেওয়ার আগে নিজেকে কিভাবে গড়ে উঠতে হয়, শিক্ষিত হইতে হয়, বুঝদার হইতে হয়। এটাকে আমরা সামাজিকভাবে সচেতন করতে পারি না, সামাজিক দায়বদ্ধতা। আর হলো ওই লোকও হয়তো ওইভাবেই করে নাই, একটা অন্ধ মেকানিজমে আমরা একটা বাচ্চা পয়দা করে ফেলছি। সচেতন হইলে একটা সচেতন পরিবেশ তৈরি, ফার্স্ট অফ অল সচেতন হইলে সচেতন মানুষ তৈরি হয়, সচেতন মানুষ তৈরি হইলে সচেতন মানুষের সাথে রিলেশনশিপের ক্যাপাবিলিটিও তৈরি হয়, ওখান থেকে ভালোবাসাও তৈরি হয়, এবং ওই ভালোবাসা থেকে একটা ভালো পরিবেশ তৈরি হয়, এবং ওই পরিবেশে একটা ভালো বাচ্চা আসে, এবং ওই বাচ্চা তখন ওই শিক্ষাটা নিয়ে বড় হয়ে পরবর্তী প্রজন্মে তার ট্রান্সফার করতে পারে। যেমন গুড জেনেটিক্স একটা বিশাল বড় রোল প্লে করে, বুঝতে পারছো? সেইটাই। আচ্ছা, তাহলে আপনি যে একটু আগে বললেন যে ব্যাপারটা, সেটা হলো যারা গরিব মানুষ, খাইতে দিতে পারে না ঠিক মতো, তারপরে হচ্ছে পড়তে দিতে পারে না, বাসস্থান নাই, তাহলে এই জন্য তাহলে আমরা কি এটা বলতে পারি না যারা গরিব মানুষ শুধু তারা সন্তান জন্ম না দিক, কারণ ওর অ্যাবিলিটি নাই একটা সন্তানকে ভালোভাবে মানুষ করার, ভালো পড়ানোর। কিন্তু যারা বড় লোক, যে নিরাপত্তা দিতে পারবে, খাদ্য দিতে পারবে, সে চাইলেই সন্তান জন্ম দিতে পারবে, এটা কি বলা যায়? আর এখানেও কিছু কোশ্চেন আছে, দেখবা যে যারা একটু শিক্ষিত হয়ে গেছে, যারা একটু বড় লোক হয়ে গেছে, একটু টাকা পয়সা আছে, তাদের ভিতরে অনেকের আবার একটু সংশয় চলে আসে যে তারা আবার বাচ্চা জন্ম দিতে চায় না। কারণ তারা এতটাই অ্যাওয়ার হয়ে গেছে যে আমি যে সমাজে বাস করি, আমি যেই পরিবেশটাতে বসবাস করি, এটাকে আদৌ, ওই যে সিউরিটির কথা বললাম, যে আদৌ কি ওরকম ঠিকঠাক আছে? তো এখানে প্যারাডক্সিক্যাল সিচুয়েশন হয়, যাদের দেওয়ার কথা না তারা করাই অন্যায় দেয়, আর যারা একটু দিতে কেপাবল তারা দিতে চায় না। এখন কথা হলো যে তারপরে আমি বলবো যে এখানেও মানে আমি যদি মেটাফিজিক্যালি যাই, ওই যে নৈতিকতার প্রশ্ন যদি চলে যাই, তখন আসলে তখনও মনে হবে যে দেওয়াটা আসলে ওই অর্থে উচিত না। কারণ তুমি ধনী হইলেও, তোমার টাকা পয়সা থাকলেও তুমি কি দুঃখ থেকে মুক্তি দিতে পারছো ওইভাবে, বা ওইভাবেই হইতে পারছো? তো তখন ওইভাবে তখন তারা আর বাচ্চা দিতে চায় না, যে কি হবে শুধু শুধু এই বাচ্চা কাচ্চা জন্ম দিয়ে। কারণ এখানে ধনীর সংখ্যাই বা কতটুকু, সম্পদ আছে, সব কিছু আছে, বাট আর আমি অ্যাগেন বললাম যে কেন তাহলে নিজের বাচ্চা জন্ম দিতে হবে? তুমি ধনী না, তোমার টাকা পয়সা, তোমার সম্পদ আছে, রিসোর্স আছে, তুমি সব কিছু করতে পারবা, এবং তুমি শিক্ষিত হওয়ার কারণে তুমি যথেষ্ট উদার, এবং তোমার ভিতরে একটু স্বার্থপরতা কমে গিয়ে একটু নিঃস্বার্থপরতার অঙ্কুর দানা মেলছে, অঙ্কুর ফুটছে, অ্যাডপ্ট করো। একজন অসহায় শিশুকে তুমি দেখো মানুষ করতে পারো কিনা। যদি তাকেই মানুষ করতে না পারো, তাহলে তুমি তোমার নিজের বাচ্চাকে তুমি কিভাবে লালিত পালিত করবা? তো অ্যাগেন ওই অ্যাডপশনে চলে আসবে, ঘুরে ফিরে একই আসবে না। কোনো মতে যে নিজের গর্ভ থেকে বাচ্চা হইতে হবে এমন না, এবং কয়দিন পরে দেখবা যে গর্ভ থেকে বাচ্চা হওয়াটা ওটা বাতিল হয়ে যাবে। এই আইসা দেখবা যে কৃত্রিম গর্ভ দিবে, মানে বানায় ওখান থেকে দেখবা যে এআই টাইপের বাচ্চা প্রডিউস হইতেছে, যেটা অনেক হেলদি হবে এবং অনেক ম্যাচিওর হবে, ইন্টেলিজেন্ট হবে। এরকম হইতে পারে, অনেকে এক্সপেরিমেন্টেশন করতেছে, গবেষণা করতেছে, হইতে পারে। কিন্তু আপনি যেটা বলতেছেন একটা পয়েন্ট, সেটা হলো এখানে মানে কিন্তু আপনার বাংলাদেশের কথা বলতেছেন, যেহেতু বাংলাদেশে এত মানুষ, এত সমস্যা, এত দুর্নীতি, তাহলে জন্ম দেওয়া উচিত না। কিন্তু অ্যান্টিন্যাটালিজমের যে ব্যাপার, নৈতিক যে গ্রাউন্ডটা, ওরা বলতেছে যে যদি সুইজারল্যান্ড হয় বা পৃথিবীর সবচেয়ে সুখী দেশ, যেখানে কোনো সমস্যা নেই, সমস্যা থাকবে তুলনামূলক অনেক কম সমস্যা, সেখানেও সন্তান জন্ম দেওয়া উচিত না। হ্যাঁ, অ্যান্টিন্যাটালিজমের যে মানে টেক, তারা যে যুক্তিটাই করতেছে, ওইটা মূলত তোমার ডার্ক সিরিজটা আছে না, ডার্ক সিরিজে অ্যাডাম আছে না, অ্যাডাম আর ইভ। তো একজন হলো পুরো ডিস্ট্রাকশন করে দিতে চায়, আরেকজন হলো যে না, এই যে তুমি যেটা বলতেছো যে না, জন্ম দিয়ে এই সাইকেলটা কন্টিনিউ থাকুক। সো এরা হলো অ্যাডামপন্থী, বুঝছো? সে চায় হলো টোটাল সব কিছু, মানে এই খেলাটাই বাদ হয়ে যায়। কি দরকার মানব প্রজাতির? দরকার নাই মানব। আমরা কে? আমরা কোন ক্ষেতের মূলা? আমরা কোন হনু? কি হনু হয়ে গেছি যে আমাদের এইসব মানে আমাদের এক্সিস্টই করতে হবে? দরকার কি? আচ্ছা বলো, নন এক্সিস্টেন্সই থাকি, ঝামেলা নাই, প্যারা নাই, সব খতম। কিন্তু এটা একটা প্রবলেম হলো যে এটা যারা করে, তো এই আমব্রেলার ভিতরে অনেকে আবার আছে যে স্কেপিস্ট হইতে যায় বা নৈরাশ্যবাদ চর্চা করতে যায়, এই ছাতার ভিতর ঢুকে যায়। কিন্তু এরাও কিন্তু টোটালি অ্যান্টিন্যাটালিজমের গভীরতাটা বুঝতেছে না। হ্যাঁ,
আবার অপটিমিজমের ভিতরে আবার কতগুলো আছে যে এরা হলে ওই ভোগ করতে যায়, ঠিক আছে, ওই ছাতার তলা তখন ওইভাবে ঢুকে যায়। তো অনেক মানে একটা আইডিওলজির নিচে অনেক ধরনের লোক জমায়েত হয়ে যায়। কেউ কম বুঝে, মানে কেউ একবারে বোঝেই না, কিন্তু ওই কিছু ফায়দা আছে ওর জন্য ঢুকে যায় নিজের মতের পক্ষে। আবার কিছু আছে একটু বুঝে, তারা একভাবে চলে। আবার আছে কিছু মধ্যমপন্থী একটু আর একটু হায়ারভাবে বুঝে। আর অনেকে আছে একদম টোটাল। আবার এইটার ভিতরে চরমপন্থীও আছে, যেমন অ্যান্টিনাটালিজমের চরমপন্থী হলো অ্যাফিলিজম। তারা বলে যে কোনো প্রাণীরই বাচ্চা জন্ম দেওয়া উচিত না, মানে বিড়াল যে বাচ্চা জন্ম দেয় ওরেও সব প্রাণীদেরকে মানে করে ফেলতে হবে, স্প্রে তারপরে নিউটার করে দিতে হবে, ওরাও যাতে বাচ্চা জন্ম না দিতে পারে। সব প্রজাতি বিনাশ, শেষ, কোনো থাকাই যাবে না। তো এটা হলো চরমপন্থা, আমি এটাকে এগ্রি করি না। কারণ তুমি ওই প্রাণীর যে তুমি যদি বলতেছো কষ্ট বা অনুমতির যে বিষয়টা, তুমি তো ওই প্রাণীর কী করছো, ওই প্রাণীর অনুমতি নিছো, ও নিতে চায় কি না নিতে চায়, আচ্ছা না, তুমি কি ওকে নৈতিকভাবে শিক্ষিত করছো? পারতেছো না তো, তাহলে এটা চরমপন্থা হয়ে যায়। হ্যাঁ, তো তুমি তো ওই প্রাণীকে তো ধৈরা বাইতে তো তুমি তাকে করতে পারো। আর তুমি এটাকে, আর এটা ইমপ্র্যাকটিক্যালও। তুমি একটা পিঁপড়া, তারপর আরও যে পোকামাকড় আছে, এইগুলোকে কীভাবে তুমি করবা? মানে মানে তুমি তো এটা করতে যাও তাহলে তো তুমি পাগল হয়ে যাবা, সবার জন্ম আটকাইতে চাইলে, ঠিক আছে। তো এইটা হলো চরমপন্থা, মানে যারা খুব হিরিকে থাকে, ঠিক আছে। তো এটা না, মানে নর্মাল অ্যান্টিনাটালিজম হলো অন্যরা কি করবে না করুক, তুমি তোমারটা বোঝো, তাইলে এনাফ। তুমি তোমার জন্ম না দেওয়ার মাধ্যমে, তুমি বললো যে বাইরের দেশের মানুষটা কেন দিবে, তাদের তো আরও বেশি অ্যান্টিনাটালিস্ট হওয়ার কথা। কারণ তাদের যে অ্যাপ্রোচ, ওই অ্যাপ্রোচে অনেকে অনুপ্রাণিত হবে। মানে এখন ক্লাইমেট চেঞ্জ চলতেছে, একটা বাচ্চা দিলে এই যে সাইকেলটা ক্রিয়েট করবে, জন্ম দিতে থাকবে, কার্বন কী পরিমাণ নিঃসরণ হবে। তুমি ভেগান হও বা না হও, দ্যাট ডাজেন্ট ম্যাটার। তুমি একটা বাচ্চা পয়দা করো না, তুমি পরিবেশের অনেক উপকার করে দেবে। কারণ ওই বাচ্চা যে পরিমাণ কার্বন ইনটেক করবে, মানে কার্বন ছাড়বে, ঠিক আছে। মানে একটা বাচ্চা তুমি জন্ম দিতেছো না, তুমি পরিবেশের অনেক উপকার করে দিতেছো, মানুষের ভারে পিষ্ট হয়ে যেতেছে এই দুনিয়া। সো যারা দিতে পারবে, বা বাইরের উন্নত বিশ্বের যে কান্ট্রিগুলো আছে, তারাও অ্যান্টিনাটালিস্ট হলে ভালো। তারা অ্যাটলিস্ট এই যে ক্লাইমেট চেঞ্জগুলো হইতেছে, এটা তো একটা ভূমিকা রাখতে পারে, বুঝতে পারছো। কারণ আমি ভেগান হইলাম, তারপরে আমি এগুলা করলাম না, আরও অনেক নেসারি এসি চালাইলাম না, এটা চালাইলাম না, এইটার থেকেও একদম প্রাইম যে ব্যাপারটা আছে, একদম এক নম্বরে যে জিনিসটা আছে, সেটা হলো মানুষ জন্ম দেওয়া। একটা মানুষ জন্ম দিলে সে যে পরিমাণ কার্বন নিঃসরণ করবে, সে এই যে মাংস খাবে, এটা করবে, ওটা করবে, এইটা চালাবে, তারপর আরও বাচ্চা পয়দা করবে, সে এই যে সাইকেলটা কন্টিনিউ হলো, এর মাধ্যমে সে কী পরিমাণ কার্বন নিঃসরণ করবে, বুঝতেছো? তার মানে এই একটা যদি তুমি বাদ দিতে পারো, উল্টা যদি আবার যারা অসহায়, যারা মানে বঞ্চিত, তাদেরকে তুমি যদি শিক্ষিত করতে পারো, তুমি তো বিশাল বড় কাজ করে ফেলতেছো। তাইলে এই জায়গাটাতে সামাজিকভাবে অবদান রাখতেছো, এরকম ব্যাপার। আচ্ছা, কার্বন নিঃসরণের যে ব্যাপারটা বললেন, ওয়েদারের ব্যাপার, এখন এটা তো সত্য যে পৃথিবী একসময় ধ্বংস হবে, সূর্য একসময় হারাই যাবে, তাহলে পৃথিবীতে এমনিতে একসময় ধ্বংসচিত হবে, মানে এটা একটা যুক্তি হইতে পারে কিনা যে তাহলে শুধু আমার এত নিঃস্বার্থ হয়ে লাভ কি, আমার এত কষ্ট করে লাভ কি, পৃথিবীর আলটিমেট গোলই তো তার নিজের ধ্বংস, তাহলে আমি এত নিঃস্বার্থ হবো কেন? তো এই জায়গায় এসেই তোমার একটা ব্যাপার আসে, ওই একটা তর্ক আসে যে তুমি কি ভবিষ্যতের জন্য চিন্তা করবা, প্রজন্মের জন্য কি তুমি পরিবেশ মানে সুন্দর পরিবেশ গড়ে তুলে রেখে যাবা নিঃস্বার্থপর হয়ে, নাকি দরকার নেই, কিসের ভবিষ্যৎ, আমি থাকবো না আমার ভবিষ্যৎ প্রজন্ম, আমি আমার জীবন নিয়ে পুরো থাকি, আমি আমার জীবনে মাস্ট লাইফ লিড করে আমি মরে টরে চলে যাব। তো তুমি যদি এইটাই যদি চাও, বা এই স্টাইলে তুমি যদি যাইতে চাও, তাহলেও তো তোমার অ্যান্টিনাটালিজম তোমার জন্য হেল্প করবে। কারণ তুমি যদি সন্তান আনো, তোমার ভাগ তো সন্তান পাইতেছে না, তাহলে তুমি যদি আলটিমেট যদি মানে নিজের মতো করে যদি স্বার্থপর হইতে চাও, করতে চাও, বাচ্চা জন্ম না দিয়ে তুমি যা কামাইতেছো ওটা চিল করো, লেমন সোডা খাও, ঘুরে বেড়াও, তোমার মতো করে ট্রাভেলিং করো, বই লেখো, বই পড়ো, বিন্দাস লাইফ কাটাও, এভাবেও করা যেতে পারে। এখন ধরেন যে আমার এনজয়ের যে ব্যাপারটা, এখন আমি চাচ্ছি সন্তান হলেই আমি এনজয় করতে পারবো, তাছাড়া আমি অনেক হতাশ হচ্ছি, দুঃখ পাচ্ছি, তাহলে এখন আপনি এই এনজয়টাকে সাপোর্ট ওটা টিকে থাকা, এনজয় না, ওগুলো টিকে থাকা। তুমি চাইতেছো তোমার সন্তানের মাধ্যমে, তোমার বায়োলজি, তোমার নেচার ভিতরে যে আছে না কেমিক্যাল, হরমোন বা জেনেটিক্সের যেই একটা চাওয়া, যে তুমি চাইতেছো যে তুমি ইমপ্রেগনেন্ট করে তুমি তোমার মতো করে একটা বানাইবা,
যে পরবর্তীতে তুমি জিনের মাধ্যমে যাতে তুমি টিকে থাকতে পারো। আলটিমেটলি ওটা তো তোমার সন্তান থাকবে। যেমন আমার দাদা দাদার 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 যে জিন যে আমি যে বয়ে বেড়াইতেছে এখন, তো আমি কি ওই দাদা কি আমার মাধ্যমে কি এখন আছে? মনে হইতেছে আমি দাদা, তো এক অর্থে বলা যায়, কিন্তু ওই দাদা তো নাই হয়ে গেছে, ওই দাদা তো গায়েব। হ্যাঁ, কিন্তু আমার তো তুমিও একদিন গায়েব হয়ে যাবে। তো মানুষ এক জীবন, কারণ জেনেটিক ট্রান্সফারের মাধ্যমে তুমি যে আর একটা ই করতে যেতেছো, ওইটা একটা ইলিউশন। তুমি ভাবতেছো যে আচ্ছা জেনেটিক্সের মাধ্যমে আসলে আমি আমার একটা বংশধর ক্রিয়েট করে যাবো, বংশের বাত্তি ই করে যাবো। এটা হলো প্রকৃতির একটা নিড। প্রকৃতি চায় যে আচ্ছা বংশবৃদ্ধি হইতে থাকে, এই জন্য তোমাকে বারবার খালি খোঁচাবে বাচ্চা নাও বাচ্চা নাও বাচ্চা নাও। সমাজও তোমাকে খোঁচাবে বাচ্চা নাও বাচ্চা নাও বাচ্চা নাও। হ্যাঁ, এবার তোমাকে প্রেশারাইজ করবে। কিন্তু তুমি তো আলটিমেটলি ওইভাবে তুমি টিকে থাকতে পারবা না। তুমি যে বললাম একদিন তো ধ্বংস হয়ে যাইতেই হবে, তাহলে তুমি যেই ধ্বংস হয়ে যাইতে হবে, তাহলে তুমি টিকে থাকার জন্য তো বন্দোবস্ত কেন করতেছো? তাহলে তো বাচ্চা নেওয়ার দরকার নেই। যদি টিকে থাকে তোমার গোল হয়, তাইলে তুমি বাচ্চা নিতে পারো, নিতেছো। তুমি যদি ধ্বংস হয়ে যাবে এই ফিলোসফিতে যাও না, ধ্বংস তো হয়েই যাবে, তাহলে আমি আমার মতো করে থাকি, তাহলে তো বাচ্চা নেওয়া আরও কোনো প্রয়োজনীয়। আমার তো উদ্দেশ্য হচ্ছে আমি যতদিন বেঁচে আছি ততদিন শান্তিতে নিরাপত্তার মধ্যে থাকবো। আমার যদি একটা সন্তান হয়, ওই যে কাহালিল জীবনের একটা কথা আছে, তোমার সন্তান কিন্তু তোমার না, সে আলাদা একটা ইন্ডিভিজুয়াল, তার আলাদা চাওয়া আছে, আলাদা পাওয়া আছে। এবং দেখবা যে তোমার যখন নেক্সট যে প্রজন্ম বা তৈরি হবে, ওটার সাথে তোমার কোনো লাইফের মিলই পাবা না। তারা এক ধরনের লাইফ স্টাইল থাকবে, তুমি আরেক ধরনের লাইফ স্টাইল থাকবা। যেমন আমাদের বাবা মায়ের কথা চিন্তা করলেই হবে, দেখা যায় তারা বাটন ফোনই ঠিকঠাক মতো চালাইতে পারে না, আর আমরা স্মার্টফোন কম্পিউটার হাবি জাবি চালাই ই করতেছি। তো তাদের সাথে আমাদের জেনারেশন গ্যাপ হয়ে যেতেছে। তাহলে কীভাবে তাহলে ব্যাপারটা দাঁড়াইতেছে? আমরা এই গ্যাপটাকে রেসপেক্ট করতে পারি না, যে ঠিক আছে তার সাথে জেনারেশন গ্যাপ আছে, কিন্তু আমি তার থেকে কি চাই? আমি তো এইটা চাই না সে আমার মতো হোক বা আমার জেনারেশনের মতো হোক। আমি চাই সে তার জেনারেশনের মতোই আধুনিক হয়ে উঠুক, কিন্তু কিন্তু আমি যেটা চাই তার থেকে সিকিউরিটি, আমার বৃদ্ধ বয়সে এই সিকিউরিটিটা। তাহলে এইটা চাওয়াটা তো মানে আচ্ছা ঠিক, তার মানে কি তুমি চাওয়াটা তো অন্যায় না। ওকে, তার মানে তুমি বলতে চাইতেছো যে তুমি তোমার জীবনে কিছু করবা না, তুমি ভাদাই ম্যাগিরি করে বেড়াইবা, তোমার ছেলে মেয়ে তোমারে অনেক পরিশ্রম করে তারপর খাওয়াবে। তখন তুমি যদি ভাদাইমা হও, তোমার পোলা মেয়েও তো ভাদাইমা হওয়ার সম্ভাবনা বেশি। এবং যদি না হয়, মানে অনেক ইন্টেলিজেন্ট হয়, তাইলেও তোমার এই ভাদাই ম্যাগিরি সে সাপোর্ট করা উচিত না তার। কারণ তুমি যদি চাইতেছো তোমার সিকিউরিটি, তুমি যদি তোমার লাইফে এনাফ পরিশ্রম করো, ওইভাবে যদি তোমার লাইফটা ডিজাইন করতে পারো, তোমার তো তোমার সন্তানের উপর নির্ভর হইতে হবে না। আর যে বাবা তার সন্তানের উপর, আমি তুমি বলতে পারো যে এই আমার শরীর তো ধ্বংস হয়ে যাবে, আমি তো দুর্বল হয়ে যাবে বয়স হইলে, তো ওই জন্য তো সন্তান আমাকে একটু সাপোর্ট করবে, করলে তো ভালো লাগতো, একটু একাকিত্ব নিরসন হইতো, এটা লাগবে। আমার কথা হলো তুমি তোমার লাইফ এভাবে কাটাইবা কেন? ডিপেন্ডে তুমি তো যত তোমার মৃত্যুর দিকে যাবা, ধ্বংসের দিকে যাবা, তোমাকে আরও তত মুক্ত হইতে হবে। এইটা তোমার গোল হওয়া উচিত, যে আমি কারোর উপর আরও ডিপেন্ড করবো না, আমি লাইফের বডি তো সাপোর্ট করবে না, আমার এইসব দায় দায়িত্ব থেকে আমি মুক্তি পেয়ে যাবো। কিন্তু তোমার সন্তান থাকলে তো সন্তানের উপর তোমার দায় দায়িত্ব থাকবে। অনেকে অতিষ্ঠ হয়ে যায়, অনেক বাবা মা, আর তোরা অনেক পালছি টালছে, আর কত, এবার নিজের মতো কর, আমি আর পালতে পারতেছি না, এরকম বলে কিন্তু অনেক বাবা মা। তার মানে কি তুমি যত লাইফে তুমি যত সামনে আগাবা, তোমার তত আগে এই সন্তান, এইসব দায় দায়িত্ব, এইসব সংসার এগুলো থেকে মুক্ত হয়ে যেতে হবে, রিল্যাক্স হয়ে যেতে হবে, কুল বৃদ্ধ হইতে হবে তোমার, বুঝছো? এইটা হইলেই তো তুমি তখন আরও শেষ বয়সটা আরও এনজয় করতে পারবা। কিন্তু অনেকে মনে করে কি যে এনজয় মানে হলো যে নাতিপুতি করা ঘন্টায় নিয়ে তারপর সে এনজয় করতেছে। না, ওই নাতিপুতি তার ইয়েতে হিসু করে দেবে, তারপরে তাকে ডাইপার চেঞ্জ করে দিতে হবে, তো তখন তোমার কাজই করতে হবে। কারণ অনেকে বলবে না, এটা তো আলাদা একটা মজা, অনেক মজা বোঝা যায় আসলে, তুমি সামনাসামনি যা দেখো অনেক মজা। আর না হলে তুমি এটাকে আরও ফিল করতে চাইলে তুমি বৃদ্ধাশ্রমে যাও, ইন্টারভিউ নাও তাদের সাথে, তাদের ছেলে মেয়ের কী কানেকশন, কীভাবে, এটা নিলে তুমি আরও ফিল করতে পারবে যে এটা কতটা ফিউটাইল। বৃদ্ধাশ্রমে যারা থাকে তারা তো আর সবাইকে রিপ্রেজেন্ট করে না, তারা তো একটা পুরো বাংলাদেশে খুবই ক্ষুদ্র একটা অংশ, খুবই ক্ষুদ্র, হ্যাঁ খুবই রিপ্রেজেন্ট। বাট ওই একটা পার্টিকুলার জিনিস দিলে তোমার ডিসিশন মেকিংয়ে সুবিধা হবে, এটা আমি জাস্ট বলতেছি। হ্যাঁ, সবাইকে তো করে না, অনেকের আছে যে সন্তান মানুষ হয়েছে, সন্তান তাকে ভরণ পোষণ দেয় বা করতে হয়। এমন কথা হলো যেই বাবা নিজের মতো করে ইন্ডিপেন্ডেন্ট হয়েছে, কামাই কাজি করে সে সেভিংস করে ওইভাবে একটা সুন্দর ডিজাইনড লাইফ সে তৈরি করতে পারছে, সেই বাবা তো কখনো সন্তানের উপর ডিপেন্ড হবে না। কেন তার হওয়া লাগবে? তার অবশ্যই সেফটি নেট থাকবে। সেই বাবা উল্টা কী বলবে জানো? সেই বাবা উল্টা বলবে যে তোকে বড় করছি একটা সার্টেন এজ পর্যন্ত, এখন তুই নিজে কামাই করে নিজে খা, আমার মাথাটার খাইস না। আমার সামাজিক যে দায় দায়িত্ব ছিল পালন করছি, সন্তান জন্ম দিয়ে ফেলছি,
এবং সন্তানের কিছু দায়িত্ব ছিল, ওটা মিটিয়ে ফেলছে, এবার তুমি তোমারটা বুঝে নাও বাবা, তুমি তোমার মতো করে লাইফ গুছাও। এটাই তখন করবে তারা, এটাই তখন এভাবেই তখন জিনিসটা ফাংশন করবে। তো ব্যাপারটা হইলো যে শেষ বয়সে যা তুমি তোমার সেফটি বানায় নিতে পারবা। তোমার রিটায়ারমেন্ট প্ল্যান থাকলে ওটা তুমি করে নিলা, হ্যাঁ। আর এখন তুমি বলতেছো শেষ বয়সে আমাকে কে দেখবে? তোমার জীবনসঙ্গী যদি থাকে, জীবনসঙ্গী তো তোমার জন্য যথেষ্ট হইতে পারে না। আর কথা হইলো যে দুর্বল হয়ে গেছো বা হয়ে গেছে, আসলে শেষমেশ আসলে সবাই আলাদা হয়েই যায় না। সন্তানের কর্মক্ষেত্র যদি চেঞ্জ হয়ে যায়, তার যদি জীবনে যদি একটা সঙ্গী চলে আসে, তখন তো বাবা মা ওই যে বলে না একটু আলাদা হয়ে যায় না, একটু দূরত্ব তৈরি হয়ে যায়, ওটা ওই বয়সে আসলে তখন বোঝা যায়। তো অনেক বৃদ্ধদের সাথে কথাবার্তা বললো দেখো যে তাদের সন্তান তাদের কাছে আছে, কিন্তু তারপর একটা দূরত্ব ফিল হয়। তখন তোমার যে বৃদ্ধ যে বউ আছে না, সঙ্গী আছে, তারাই অনেক আপন বললে মনে হবে, তাকেই তোমার অন্ধের যষ্টি বললে মনে হবে, কারণ সে তোমার ওই জায়গাটা শেয়ার করতে পারবে, কারণ সেও বৃদ্ধ, তুমিও বৃদ্ধ, তোমাদের দুজনের তো মিল আছে। আর তোমার সন্তান তো তরুণ, সে তো এখন ক্যাম্পাসে ঘুরে বেড়াবে, নানা জায়গায় ঘুরবে, এই করবে, তার তো আর তোমাকে দেখার সময় নাই। আর তার উপর ওই চাপটা ক্রিয়েটও করার দরকার না। অনেক সন্তান আছে ভিতরে ফিল করে যে বাবা মা এত চাপায় দেয়, এত দায়িত্ব কি করছে, মানে এখনো আমার উপরে ভর করে আছে। আমি কি মানে এই যে তখনই আবার এই আক্ষেপের কথাটা বলবে যে আমি কি চাইছিলাম যে তারা আমাকে জন্ম দেখ, আমি জন্ম দিয়ে তারা আমাকে এতগুলো দায়িত্ব ফালাই দিতেছে, চাপাই দিতেছে। তারপর তো বউ, শাশুড়ি, শ্বশুর, ওই শ্বশুর, এইগুলো যে আবার গুটিবাজি আছে, রাজনীতি আছে, এইগুলো তো ফেস করতে হবে। তো তুমি যদি চাও বা ওইভাবে যদি কেউ চায় বা বাচ্চা কাচ্চা ওইভাবে যদি করতে চায়, তাহলে এই সমস্ত কনসিকুয়েন্সগুলো বুঝতে হবে আগে, এগুলো আসবে, এগুলো বুঝে তারপর একটা ডিসিশন মেকিং করতে হবে, তারপর প্ল্যানিং করতে হবে লাইফ, বা লাইফটাকে ওইভাবে ডিজাইন করতে হবে, বা ওই ধরনের একটা মানসিকতা রাখতে হবে। আদারওয়াইজ তুমি যদি এইসব জিনিসগুলোকে বিচার বিবেচনা না করে যদি হুট করে সামাজিক প্রেশারে, তোমার বায়োলজিক্যাল প্রেশারে, বা আমার বাপদাদারা কইরে আসছে আমিও ওই লাইনে যাব, এরকম যদি করে আসো, তাহলে বস তোমার অবস্থা আসলে খুব একটা আলাদা হইতেছে না, এবং খুব একটা যে খুব সুন্দরভাবে যে হবে ওইটাও বলা যেতেছে না। মানে তোমার আশাটা শেষমেশ নিরাশা দিয়েই শেষ হবে।